সাংঘাতিক ইলিয়াস হোসেনের গুজব থামাইতে নিউ ইয়র্ক সিটিতে গেছিলাম। এত গুজব করতে পারে? একজন ভদ্রলোক কমেন্ট করলেন যে আপনার নিউ ইয়র্কের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। নিউ ইয়র্ক শহরে আমি প্রথম যাই নাই, এর আগেও গেছি 2013 সালে বাংলাদেশ যাওয়ার পথে 3-4 দিন ছিলাম। কুর্সি শহর। তো পরে চিন্তা করে দেখলাম যে না, আসলে কিন্তু শেয়ার করার মতো কিছু আছে। সেখানে গিয়ে আমাদের বাঙালি ভাটফাটদের বাটপাড়ি নিয়ে একটু আলোকপাত করার সুযোগ আছে। আপনারা যারা স্পেশালি বাংলাদেশে থাকেন, এগুলো সম্পর্কে ধারণা রাখেন না, এগুলো ধারণা দেওয়ার জন্যই তো আলোচনা করি। নিউ ইয়র্ক শহরে হচ্ছে খুব বিপজ্জনক যে জিনিসটা, সেটা হচ্ছে চলাফেরা করাটা খুবই মুশকিল। সেই দেশে এত গাড়ি ঘোড়া থাকে এবং পার্কিং পাওয়াটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস। তারপর হচ্ছে আপনার জায়গায় জায়গায় টোল, রাস্তাঘাটে টোল, দামি গাড়ি থাকুক বাসে করে এবং মেট্রোতে করে, সাবওয়েতে করে চলাফেরা করে। সেটাই করছি আমি আমার ফ্যামিলি, ওয়াইফ, বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে বাস এবং মেট্রো এগুলো ফিগার আউট করে হচ্ছে আপনার টাইমস স্কোয়ারের সময় কাটে আসলাম। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেগুলো ফিগার আউট করাটাও এত জটিল, এত শত শত বাস, এত শত শত রুট, এত কোথা থেকে কোথায় যাবেন, কোথায় নামবেন, কিভাবে কি করবেন, মাথা কাজ করার মতো ব্যাপার না। চ্যাটজিপিটিকে বললাম আমি অমুক জায়গায় আছি, এই লোকেশন থেকে ওই লোকেশনে যাইতে যাচ্ছি, কোনটা ইউজ করা বেস্ট হবে। এসে তারপর দেখাইলো কিভাবে টিকিট কাটতে হয়, বললো এই অ্যাপ ডাউনলোড করো। ওকে ফাইন, এই অ্যাপ ডাউনলোড করে কি করবো না করবো, তারপর কোন বাসে উঠবো, কোন রুটে যাবো, এরকম হাজারটা ঝামেলা। কিন্তু চ্যাটজিপিটি না থাকলে ইম্পসিবল নিউ ইয়র্ক শহর একা একা ফিগার আউট করা। আগের বার যখন আসছিলাম প্লেনে করে ফ্লাই করে বাংলাদেশ যাওয়ার পথে জাস্ট ল্যান্ড করছিলাম, করে 3 দিন ঘুরছি, সাথে গাড়ি ছিল না। ভবিষ্যতে হয়তো এমন হবে গাড়ি থাকবে না সাথে। তো যেহেতু গাড়ি আছে, সকল কিছু মিলে মনে হইলো যে সমস্যা নেই, গাড়ি নিয়ে বের হই। স্পেশালি পুরো শহর চক্কর মারতে হইলে গাড়ির বিকল্প নয়। সাবওয়েতে করে গিয়ে একটা জায়গাতে নামা, ট্রেনে করে গিয়ে, রাইট। তারপর আপনি যদি বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটা চলা করেন, আপনি হাইস্ট কয়েকটা ব্লক ঘুরতে পারবেন, রাইট। 5টা-10টা ব্লক ঘুরবেন আপনি। তার মানে একটা জায়গাতে আপনি 10টা ব্লক ঘুরলেন, তারপর আবার সাবওয়েতে গিয়ে আরেক জায়গায় নামবেন, আরেকটা জায়গাতে 10টা ব্লক ঘুরবেন। তো এটা আমার কাছে ঠিক দ্য বেস্ট ইউজ অফ টাইম এবং এনার্জি এবং মানি মনে হয় নাই। স্পেশালি আমার ওয়াইফ যেহেতু আমার সাথে আসছে, আমি সবসময় যে কোনো কাজে গেলে ওদেরকে নিয়ে যাই, তারপর একটু আশেপাশে ঘুরে টুরে আসি। আসার পথে একটা এক্সিট ভুল নেয়, পুরা শহরে কয়েকবার ঘুরাইছে একটা টোল প্লাজার ভেতর দিয়ে। একবার ঢুকছি, আবার বের হয়েছি, আবার ঢুকছি। গাড়ি হচ্ছে ক্যামেরা থেকে ছবি তুলে রাখা হয়েছে, এখন সিরিয়াল ধরে আসতে থাকবে আর কি চিঠি বাসায়। আমার ধারণা $100 তো পার হয়েছে ইজিলি, $100 আল্লাহ জানে। এখানে একটা আমাদের বিগ একটা হচ্ছে জায়গা ছিল, আকর্ষণ, ইফ ইউ উইল, জ্যাকসন হাইটস, যেখানে সকল বাংলাদেশিরা থাকে। তো সেখানে আমি আগের বার যখন গেছি ঘুরছি, এগুলো নাথিং নিউ ফর মি। আমার ওয়াইফ তার জন্য আগ্রহের ব্যাপার, কারণ সারা পৃথিবীতে নিউ ইয়র্ক নিয়ে কথা হইলেই বাংলাদেশিরা যেখানে থাকেন জ্যাকসন হাইটস, এটার কথা উঠবে। সো এটা একটু দেখা, সেখানে রাস্তাঘাটের কী অবস্থা, মানুষজনের কী অবস্থা, এটা আমি জানি, এটা একটা ন্যাচারাল খুবই আগ্রহ। তো যাওয়ার পর অবশ্যই আমাদের সোনার বাংলা, আরেকটি মিনি সোনার বাংলা সেখানে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি জ্যাকসন হাইটসে ঢুকলে, এগুলো দেশের বাইরে আসলে আস্তে আস্তে রিয়েলাইজ করবেন আর কি, যে এসব ইন্টারেস্টিং ব্যাপার এটা দেশে বসে বোঝা যায় না। আপনি হয়তো টিভিতে দেখে মনে করতে পারেন যে ও বাংলাদেশি, নেপালি, এটা তো সবাই একই রকম, আমরা দেখতে একই রকম, গায়ের কালার না। এরপরও আমাদের একটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা লুক আছে আমাদের। শুধু পোশাক আশাক না, আমরা যেরকম বাংলাদেশিদের একটা নির্দিষ্ট পোশাক আশাকেরও একটা ধাঁচ আছে, যেটা দেখলে বোঝা যায়। আবার চেহারার একটা কাটিং আছে থেকে শুরু করে সকল কিছু। আপনি জাস্ট একটা বাংলাদেশি রাস্তা পার হইলে আপনি দেখলেই জানবেন যে এটা ইন্ডিয়ান, এটা বাংলাদেশি, অথবা এটা নন বাংলাদেশি, এটা বাংলাদেশি। এবং মহিলাদের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে বাংলাদেশের মহিলারা যারা হিজাব করে, তারা হিজাব কিন্তু একটা নির্দিষ্ট স্টাইলে করে, যেটা পৃথিবীর আর কেউ এই স্টাইলে করে না। তো যে গল্প বলতে চাচ্ছিলাম আর কি, যে ধরেন নিউ ইয়র্কে গিয়ে অবশ্যই টুকটাক ইন্টারাকশন হয়েছে, তার মধ্যে যে তামাশা দেখে আসলাম, সেগুলো একটু শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী জিনিস। তো ভদ্রলোকের সাথে কথা হচ্ছে, এত বড় দাড়ি, সাদা সফেদ দাড়ি, এত বড় সফেদ দাড়ি আর কি, হ্যাঁ। তো উনি হচ্ছে বাচ্চাকে হচ্ছে ইয়ে করায় কিনা, বাথরুমে যাওয়ার দোয়া শিখা যাচ্ছে কিনা, এই না সেনা, সারাটা দিন বাঙালি যা করে আর কি, দোয়া দুরুদ, বাথরুমে যাইতে হবে, দোয়া পরে স্ত্রী সহবাস করতে হবে, সকল কিছু সামনে দোয়া। মানে আপনার দেখলে মনে হবে এদের মতো ধার্মিক লোকটি দুনিয়াতে নাই। তো 2 মিনিট কথা বলার পর যে কয়েকটা জিনিস বের হয়ে আসলো। 2 মিনিট কথা বলার পর, আচ্ছা ভাইয়ের গল্প করতেছেন, ভাই, সেই ভাই ওরকম ওনার মতো ধার্মিক। সেই ভাই হচ্ছে ওনার বাচ্চা দুইটাকেই আমেরিকার মাটিতে বসে হেফজ শেখাচ্ছে, হাফেজ বানাইতেছে, এবং এটা নিয়ে খুব গর্ব করলেন যে একেবারে হাফেজ বানানো হচ্ছে। খুব ভালো, খুব। উনিও ধার্মিক, এত বড় দাড়িওয়ালা সফেদ, ওই যার গল্প বলতেছেন উনিও হইতেছে এত বড় সফেদ দাড়িওয়ালা ধার্মিক, বাচ্চা কাচ্চাকে হাফেজ বানানোর জন্য পাগল। আচ্ছা দেখি ওনাদের চরিত্রের কী অবস্থা। আচ্ছা উনি গল্প বলতেছেন, ওই বাচ্চাদেরকে, এইটা আমি আলোচনা করছিলাম আমার ডিপ ডাইভ উইথ ফখরুল চ্যানেলে। এখানে আপনি বাচ্চা কোন স্কুলে যাবে সেটা নির্ভর করে আপনি কোথায় থাকেন, আপনার স্কুল ডিস্ট্রিক্টের উপরে। আপনি যে এলাকাতে থাকেন, যে স্কুল ডিস্ট্রিক্টের মধ্যে পড়েন, বাচ্চা শুধুমাত্র সেই স্কুলে যাইতে পারে, রাইট। সো আপনি যদি ভালো স্কুলে বাচ্চা পাঠাইতে হয়, ভালো ডিস্ট্রিক্টে থাকতে হবে। না ভালো ডিস্ট্রিক্টের অবশ্যই খরচ বেশি, বাসার ভাড়া বেশি বা খরচ বেশি স্টাফ। সো অনেকে এরকম এই কারণে বাচ্চাকে ভালো স্কুলে পাঠানোর জন্য বাড়ি চেঞ্জ করে ওই স্কুল ডিস্ট্রিক্টে যায়।
না কেউ যদি সেটা করতে না পারে তখন হইতেছে যে মনে করেন বাঙালি বাটপারদের আলোচনা করতেছি, তখন তারা কী করবে, তারা হচ্ছে আপনি মেনে নেবেন আপনার বাস্তবতা, আপনার লাইফ আপনাকে যা অ্যালাউ করে আপনি সৎভাবে আপনি যতটুকু করতে পারেন আপনি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন না। বাঙালি তো সেটা নিয়ে, এই বাটপার তো সেই জিনিস না। তো ওই হাফেজ ভদ্রলোক একদিকে বাচ্চাদেরকে হাফেজ বানাচ্ছেন এত বড় সফেদদারি, আরেকদিকে হচ্ছে উনি বাসার অ্যাড্রেস ইউজ করছেন এই ভদ্রলোকের। তার মানে উনি কাগজে কলম সাবমিট করছেন যে উনি আসলে থাকেন এই স্কুল ডিস্ট্রিক্টে, আসলে থাকেন না বাচ্চাকে পাঠানোর জন্য। আচ্ছা, তো এগুলো যখন ধরা পড়বে তখন আমাদের ব্যাপারে, প্রথমত বাংলাদেশিদের ব্যাপারে, দ্বিতীয়ত এত বড় হুজুরদের ব্যাপারে কি এদের ধারণা ভালো হবে না খারাপ হবে যদি কখনো ধরা পড়ে যে সারাদিন ধর্মের কথা বলে টস টস, কি বাচ্চাকে বাথরুমে যাওয়ার দোয়া শিখেছি কিনা পাগল হয়ে যাচ্ছে, হাফেজ মানে বেড়াইতেছে, এত বড় দাড়ি বড় ধার্মিক লোক, এগুলো তো সব প্রতারক বাটপার। তাদের কি বাঙালি এবং হুজুরদের সম্পর্কে ভালো ধারণা হবে ধরা খেলে? আচ্ছা, না নিশ্চয়ই হবে। আচ্ছা, ডাক্তার দেখাইতে যান উনি হচ্ছে নিউ ইয়র্কের পাশের স্টেটে থাকেন, কিন্তু উনি এটার কি একটা ঝামেলা আছে যে বেসিক্যালি কোনো একটা কম খরচে নিউ ইয়র্কে গিয়ে একটা চিকিৎসা নিতে গেলে সেটা রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাগেন ওই রেসিডেন্সি টাইপের ওই নিউ ইয়র্কে থাকতে হবে, কিন্তু ভদ্রলোক তো নিউ ইয়র্কে থাকেন না। তো ভদ্রলোক হচ্ছে অ্যাগেন এই ড্রাইভ করে 2-3 ঘন্টা নিউ ইয়র্কে গিয়ে ডাক্তার দেখান, সেখানেও আবার কি বাটফারি হিসাব খেয়ে অ্যাড্রেস ফ্যাড্রেস উল্টাপাল্টা করে। তো আমি তো সেটা জানতাম না, উনি বলতেছিলেন যে ডাক্তার দেখাইতে নিউ ইয়র্ক যান এরকম ড্রাইভ করে মাঝে মধ্যে, এবং টোল অ্যাভয়েড করার জন্য, যেটা বললাম এরকম অনেক ঘুরে টুরে যায় সেই। আমি বললাম আপনি এখান থেকে নিউ ইয়র্কে গিয়ে দেখান কেন, আপনার কি ইন্স্যুরেন্সের আবার থাকে, কি জানি বলে এটাকে, নেটওয়ার্ক আউট অফ নেটওয়ার্ক ব্যাপার থাকে যে আপনার ইন নেটওয়ার্কে না। বললো যে না এই কারণে না, ওইটার কি একটা খরচ, কম খরচে কেমনে করতে হয় সেটার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে যারা নিউ ইয়র্কে থাকে, নিউ ইয়র্কের রেসিডেন্ট তারা এটা করতে পারে, বাইরেটা পারে না। সো সেখানেও আবার বাটফারি করে উনি নিউ ইয়র্কের রেসিডেন্ট দেখে এটাকে এগুলো গিয়ে করেন। আচ্ছা, ভালো কথা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উনি সিটিজেনশিপ আবেদন করবেন, গ্রিন কার্ড হোল্ডার, সেখানে আবার আরেক বাটপারি যে কি উনি হচ্ছে ওনাকে আবার আরেক বাটপার ওনাকে পরামর্শ দিচ্ছেন, বাঙালি, উনি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, এই যে এত যে ধারা সেগুলো জানতাম না, এগুলো শিখে আসলাম আর কি। হ্যাঁ, যে উনি সিটিজেনশিপ আবেদন করলে সেখানে একটা টেস্ট হয়, সিভিক্স টেস্ট এবং ইংলিশ টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়। সো সিভিক্স টেস্টের জন্য 100টা প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো পড়ে শিখে যাইতে হয়, তারপর প্রশ্ন করবে। হ্যাঁ, তো উনি এমন না যে অশিক্ষিত লোক বা পারে না, মানে জাস্ট একটু পড়ে যেতে হবে, কিন্তু ওনার মানে উনি ভরসা পাচ্ছেন না যেগুলো পড়ে গিয়ে যদি না পারি তো সেটা সমাধান কি, সেটা সমাধান পড়ে শিখে যাওয়া, না উনি সেটা করবেন না। এত বড় দাড়িওয়ালা হুজুর ভদ্রলোকের কথা বলতেছি। হ্যাঁ, উনি আবার কোন বাঙালি মিলে আবার কি ধান্দাবাজি রাস্তা শুনলাম বের করছে, সেটা হচ্ছে নিউরো সার্জন আছে, সেখান থেকে একটা সার্টিফিকেট নেবেন যে আপনি মানসিকভাবে অসুস্থ, আপনার কোনো কিছু মনে থাকে না, আপনি এখন মানসিকভাবে সুস্থ না, সুতরাং আপনি এই পরীক্ষা স্কিপ করার আবেদন করবেন না। সেই সার্টিফিকেট তো অবশ্যই কোনো ডাক্তার দিবে না, সেটার জন্য আবার নিউ ইয়র্কের মধ্যে বাঙালিরা মিলে আবার বাটপারি প্রতিষ্ঠান খুলছে, সেখানে বাঙালি বাটপারি ডাক্তার আছে, সে $1500 করে নাকি সার্টিফিকেট বিক্রি করে, জেনে আসলাম আর কি। তো ব্যাপার হচ্ছে ভদ্রলোক কিন্তু ফুল টাইম জব করেন এখানে, রাইট? সো উনি যে মানসিকভাবে অসুস্থ না, উনি যে কোনো কিছু মনে রাখতে পারেন না তা না, উনি একটা দোকানের ম্যানেজার, সেখানে হিসাব কিতাব করতেছেন, সকল কিছু করতেছেন, দোকান সকল কিছু ডকুমেন্টেড, এর মধ্যেই পরিমাণ বাটপারি করতেছে, ধরা খাইলে 14 গোষ্ঠী। আমি খালি একটুক্ষণ আগে বললাম যে দেখেন এগুলো যে করতেছেন, সততা বাদ দিলাম, এত বড় দাড়ি, নামাজ পড়েন না, প্রত্যেকটা পদক্ষেপে একটা পা সৎভাবে ফেলেন না, প্রত্যেকটা পদক্ষেপে প্রতারণা, মিথ্যা, বাটপারি। আপনাদের এদিক দিয়ে বাচ্চা হাফেজ করার জন্য পাগল, এদিক থেকে হইতেছে কি বাথরুমে যাওয়ার দোয়া শেখার জন্য পাগল। কেন আপনারা, যা হোক সেগুলো তার বলে লাভ নাই। দেখেন আপনি সিটিজেন যদি হওয়ার পর যদি এগুলো ধরা খান, যে এতগুলো মিথ্যা কথা আপনি আপনার অ্যাড্রেস ইউজ করতে দিচ্ছেন আরেকজনকে, এটা যদি ধরা খান, তারপর আপনি এই যে এরকম ইন্টারভিউতে মিথ্যা কথা বলে আপনি পাগল সে দাবি করে দেখায় আপনি চাকরি বাকরি করতেছেন, সকল কিছু ডকুমেন্টেড, সেগুলো ধরা পড়ে না নেসেসারিলি, কারণ এগুলো ধরার জন্য কিন্তু রিসোর্স লাগে। আপনার অনেক সরকারি USCIS এর অনেক অফিসার থাকতে হবে, যাদের কাজ কি হবে খালি চোর বাটপাত ধরে বেড়ানো। সেটা করতে গেলে কি হবে, দীর্ঘসূত্রিতা হবে, যে কারণে এখন আপনি সিটিজেনশিপ আবেদন করলে আপনার প্রসেসিং টাইম হচ্ছে 7-8 মাস লাগে। তো এরকম বাটপাত ধরা শুরু করলে তখন এটা 2-3 বছর লাগবে, অ্যাপ্লিকেশন ফি বাড়াই দিতে হবে, রাইট? আমাদেরকে তখন 750 না, আমাদেরকে তখন $2000 ফি পে করতে হবে। কেন? কারণ এখানে এদের বাড়াইতে হবে, ওয়ার্কফোর্স বড় করতে হবে চোর বাটপার ধরার জন্য। তো তাদের এই যে লিমিটেশনসগুলো আছে, এইসব লিমিটেশনসের কারণে এই বাটপাররা পার পেয়ে যারা ধরা পড়ে না। এদেরকে ধরা যখন শুরু করছে, যেটা আমি ওনাকে বললাম যে দেখেন হয়তো আপনি এগুলো যে করে যাচ্ছেন হয়তো ধরা খাবেন না, তারা হয়তো এত কিছু খাটতে যাবে না, তাদের সেই রিসোর্স নাই, কিন্তু যদি কখনো ধরা খান আজকে থেকে 30 বছর পর, আপনি সিটিজেন হইলেন মিথ্যা কথা বলে, এবং আপনার বাচ্চা কাচ্চা চেইন মাইগ্রেশন, যেটা আপনার বাচ্চা কাচ্চাকে আপনি আনলেন, সিটিজেন হইলেন, আপনি ধরা খেলে আপনার সিটিজেনশিপ বাদ হবে, আপনার বাচ্চা কাচ্চার সিটিজেনশিপ বাদ হবে, এবং তাদের যদি বাচ্চা কাচ্চা হয়ে থাকে যারা ন্যাচারালি বোর্ন US সিটিজেন, তারা একমাত্র এই দেশে থাকতে পারবে, কিন্তু আপনার ছেলে মেয়ে যারা চেইন মাইগ্রেশনের মাধ্যমে আসছে তাদেরও কিন্তু সিটিজেনশিপ বাদ হয়ে যাবে। তাহলে কত বড় বিপদ একটা হবে সবার, কতগুলো জেনারেশনের। সবচেয়ে বড় কথা, এই ছোট বাচ্চাগুলো এই দেশে ধরেন যে একটা বাচ্চার বয়স 6 মাস, একটা বাচ্চার বয়স 3 বছর, স্কুলে যাচ্ছে, এমন সময় ধরা খাইছে, বাপ মা ডিপোর্ট করে দিছে, এখন তো এই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে দেশে যেতে হবে। এখন বাঙালি তো যাবে না, এগুলো মিথ্যা কথা বলে থাকার। সো কোনো প্রয়োজন তো নাই, আপনি জাস্ট এই জিনিসগুলা
প্রতি রাতে ঘুমানোর আগে আপনি ইউটিউবে ভিডিও আছে, আপনি একবার শুনলেন তোতা পাখির মতো মুখস্থ হয়ে যাবে। আপনি আগামী 6-7 মাস পর ইন্টারভিউ আপনি প্রতি রাতে তোতা পাখির মতো শুনলেই মুখস্থ হয়ে যায়। এত বাটপারি করার তো কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা, এত বড় হুজুর, এটা তো বলিনি, এত বড় হুজুর কী দরকার লাগছে আপনার? প্রত্যেকটা লাইফের পদক্ষেপে একটা পা সৎভাবে না ফেলা, প্রত্যেকটা জিনিসের মধ্যে বাটপারির কোনো প্রয়োজন তো নাই। যাও, সেটার বলি না, বলছি যে আপনি জাস্ট মুখস্থ, এটা তো কোনো কঠিন কিছু না। আপনি লাইক কেন এগুলো করতে হবে? কেন সবাই এগুলো করে বেড়াচ্ছে বাঙালি আর কি। তো মজার ব্যাপার হচ্ছে এই যে এগুলো করে যখন ধরা খাবে বাঙালি, তখন এগুলো কিন্তু জীবনে স্বীকার করবে না যে কী কারণে এদেরকে কিক আউট করা হয়েছে, আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছে। এগুলো তখন করে কান্না করে বলবে যে আমি ব্রাউন দেখে আমাকে বের করে দিয়েছে, ট্রাম্প সরকার রিসিস দেখে আমাকে বের করে দিয়েছে। ফেসবুক ইউটিউবের মধ্যে এসে দেখবেন গরুরা বলবে যে ফখরুল ভাই হেটার দেখে উনি খালি আমেরিকার পক্ষে কথা বলে, ট্রাম্পের পক্ষে কথা বলে। এই যে বাঙালি এত প্রতারণা করে বেড়াচ্ছে, এগুলাই যে ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি শুনতেছিলাম যে ট্রাম্প ক্ষমতায় আসার পর বাঙালি নাকি সব বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছে। প্রতারণা আছে, ইমিগ্রেশন নিয়ে না সেই না, রাস্তায় বের হলে যদি পুলিশ ধরে রিপোর্ট করে দেয় এই ভয়। এই কারণে মনে করেন যে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, যারা দেশে থেকে বসে টকবক করেন, আপনাদের তো কোনো ধারণা নাই, রাইট? যে বাঙালি মনে করেন কত ঘটনা দেখছি এই দেশে গ্রিন কার্ডের জন্য পাগল, আমেরিকায় থাকার জন্য জীবন দিয়ে ফেলবে। যদি বলে যে আপনার গলা কাটা হবে আপনাকে গ্রিন কার্ড দেওয়ার জন্য, আপনি রাজি? বলবে যে হ্যাঁ ভাই, গলাটা কেটে ফেল, তাও একটা গ্রিন কার্ড দে। সহজ না ইমিগ্রেশন প্রক্রিয়া, রাইট? নানান কারণে জব চলে গেছে বা জব নাই বা গ্রিন কার্ড মানে চলে গেছে বাধ্য হয়ে, ভালো কথা। গিয়ে তারপর দেখি আমার ফ্রেন্ড লিস্ট আছে, গপ করে বেড়াচ্ছে, আর পারলাম না এই দেশকে ছেড়ে থাকতে, এই মাটি মার জন্য চলে এলাম। বাঙালি তো ভাবতেছে খালি ফখরুল ভাই হইতেছে গিয়ে খালি সারাদিন গালমন্দ করে, এই যে দেশপ্রেমিক কি নাই নাকি, যে কত বড় দেশপ্রেমিক। প্রত্যেকের স্টোরি আছে। আমি এখন পর্যন্ত একজন লোক দেখি নাই যে সকল সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়ে না, সিদ্ধান্ত নিয়ে সকল কিছু ঠেলে চলে আসছে বাংলাদেশে। আমি একজন লোক দেখি নাই। আরে ভাই, যারা দেশ ছাড়ে তারা দেশ ছাড়ে টু বিগিন উইথ, দেশ ছাড়ার উদ্দেশ্যেই, রাইট? তারপর বিদেশে সেটেল হওয়া এত সহজ ব্যাপার না, স্পেশালি আমেরিকা পৃথিবীর সবচেয়ে কঠিনতম ইমিগ্রেশন প্রক্রিয়া। জীবন সুতা বের হয়ে যাবে, রাইট? সো যারা যায় গিয়ে গপটা মারে, এদের বেশিরভাগ, এখন আমার পার্সোনাল অভিজ্ঞতা যতটুকু দেখছি, তাদের প্রত্যেকে বাধ্য হয়ে ফিরে গেছে। কিন্তু এগুলো কেউ স্বীকার করে না, আমি সেটা গোপন করে। যে কারণেই আপনার মনে করেন যে এরা আবার ফুটতে থাকে, দেখে যে ফখরুল ভাই কত খারাপ, এরা কত ভালো। নিউ ইয়র্কের অভিজ্ঞতা জানতে চাইলেন, এই কারণে একটু ছোট করে অভিজ্ঞতা শেয়ার করলাম। 2 দিন ছিলাম, 2 ঘন্টা গল্প করছি। তার মধ্যে যে পরিমাণ বাঙালির বাটপাড়ির স্টোরি শিখে আসছি, আমি কয়েক বছর এদেরকে গালমন্দ করে কাটাইতে পারবো।